স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। সাথে আছি আমি এম এ মানিস। জাতীয় নির্বাচন সামনে রেখে এখন আলোচনা সর্বত্র। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। আর এদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর আগ্রহ এবং সবশেষ আজ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ সহ নানা ঘটনা প্রবাহে এই আলোচনাকে আরও বেগবান করেছে। সাথে আছে 5 সিটির নির্বাচন, বিশেষ করে গাজীপুর সিটির নির্বাচন। বিএনপি এসব নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও তাদের স্বজনদের কেউ প্রার্থী হয়েছেন বা হবেন এমন আলোচনা বা ঘোষণা আছে। আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমিনুল ইসলাম আমিন, ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ। আরও আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের তিনজনকেই স্বাগত। তো এখন বছরের মাঝামাঝি আসলে নির্বাচনী বছর বলা হয়। নির্বাচনী বছরের অর্ধেকটা চলে গেছে, এটা মে মাস চলছে। ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে। সেখানে আওয়ামী লীগ তার প্রার্থী দিয়েছে এবং বিএনপি আসলে প্রার্থী না দেওয়ার একটা সিদ্ধান্ত আছে। তবে কোথাও কোথাও যেমন সিলেটে মেয়র সাবেক মেয়র আরিফুল হক, মানে বর্তমান মেয়রই আরিফুল হক বিএনপি দলীয়, উনি একটা ঘোষণা দিয়ে রেখেছেন এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত উনি জানাবেন সম্ভবত 20 মে। তো এই সিটি নির্বাচনে যখন এই অবস্থা, তখন জাতীয় রাজনীতিতে একটা আলোচনা হচ্ছে, যেমন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা চায় যে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা তারা বারবার বলে আসছে এবং সেটা আবারও তারা পুনর্ব্যক্ত করেছে। এবং গতকাল সরকারি দলের তরফ থেকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন যে বর্তমান সরকারও একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করতে চায় এবং সেখানে নির্বাচনকালীন সরকার নিয়ে বা তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপি যে আন্দোলন করে আসছে বা দাবি জানিয়ে আসছে, সেখানেও তারা কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত উনি দিয়েছেন। যদি বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দেয় তাহলে সেই সরকারে বিএনপির প্রতিনিধিও থাকতে পারে। তো আমি প্রথমেই প্রশ্ন রাখতে চাই জনাব এবিএম মোশাররফ হোসেনের কাছে যে এই ধরনের কি কোনো নেপথ্যে আলোচনা কি চলছে, মানে তত্ত্বাবধায়ক ছাড়াও নির্বাচনকালীন সরকার নিয়ে, যেটা স্পষ্ট হয়েছে গতকাল ওবায়দুল কাদেরের কথায়, এবং আজকে জনাব রিজভী আহমেদও আজকে এই প্রসঙ্গে কথা বলেছেন। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক। আসলে আপনি যে কথাটি বলেছেন যে আগামীতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দুটি নির্বাচন, বিশেষ করে 2014 এবং 2018 নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে একটি প্রশ্নবোধক চিহ্ন। যেই নির্বাচন বাংলাদেশের জনগণের কোনো প্রতিনিধিত্ব করে না বলে বাংলাদেশের মানুষ মনে করে, যার কারণে আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে শুরু করে আমাদের যারা বিশ্বের বন্ধুপ্রতিম রাষ্ট্র আছে তারাও কিন্তু বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে উদ্বিগ্ন এবং তাদের যে প্রত্যাশা সেটা কিন্তু তারা বারবার প্রকাশ করছে। আর আমরা বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। এই অবস্থার প্রেক্ষাপটে আজকে সরকারের জন্য এটি একটি বিরাট চ্যালেঞ্জ বলে আমরা মনে করি, কারণ সরকার নিজেরাও স্বীকার করে 2014-18 নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম খারাপ নির্বাচন হয়েছে। সুতরাং আরেকটি একতরফা নির্বাচনের ভার তারা কতটুকু বহন করতে পারবে, এটা কিন্তু আওয়ামী লীগের রাজনীতির জন্য একটি বিরাট ঝুঁকির একটা ব্যাপার রয়েছে বলে আমরা মনে করি। যার কারণে আমরা মনে করি আগামী নির্বাচন অবশ্যই একটি অর্থবহ নির্বাচন হতে হবে, একটা নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং নির্বাচনকালীন একটা সরকার বাংলাদেশে থাকতে হবে। তার জন্য কিন্তু আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আমরা আমাদের আন্দোলনের যে যৌক্তিকতা সেটা ইতিমধ্যে বাংলাদেশের যে গণমানুষের যে সেন্টিমেন্ট সেটার মাধ্যমে কিন্তু তার প্রকাশ হয়েছে। এখন আপনি বলতে পারেন প্রকাশের ধরনটা কি। আপনি দেখবেন যে আজকে বাংলাদেশে প্রতিনিয়ত এই সরকার যে নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নিয়ে নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু মানুষ নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে, মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করছে না। যার কারণে আমরা মনে করি যে এই সরকার জনগণের যেই প্রত্যাশা সেই প্রত্যাশা থেকে সরকার অনেক দূরে আছে, তারা জনগণকে আস্থায় আনতে পারছে না।
যার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এখন আপনি যে বক্তব্যটি বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী উনি একটি কথা বলেছে যে নির্বাচনকালীন যদি একটি সরকার আসে মানে হয় সেখানে বিএনপি অংশ তাদের আপত্তি নেই। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা 2014 সালেও শুনেছিলাম, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, নির্বাচনকালীন সরকারের প্রধানটা কে থাকবে সেটা স্পষ্ট হতে হবে। এই ব্যাপারে কিন্তু আওয়ামী লীগ কোনো কথা বলছে না, কারণ তারা চাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সারা বাংলাদেশে যেভাবে প্রশাসনকে নগ্ন দলীয়করণের মাধ্যমে প্রশাসন সাজিয়েছে, এই সেটআপ রেখে তারা একটি নির্বাচন করতে যায়, যেটা আমরা 2018-তে দেখেছি যে প্রশাসনের যে সেইখানে জনাব ওবায়দুল কাদের কিন্তু একটা কথা বলেছেন যে সংবিধানের মধ্য থেকেই যা কিছু করা সম্ভব। বিএনপি যদি নির্বাচনে আসতে রাজি হয় তাহলে সংবিধানের মধ্য থেকে যা কিছু করা সম্ভব তারা সেটা করবেন না। এখন সংবিধান আজকে আমাদের সংবিধানের মধ্যে বেশ কিছু কন্ট্রাডিক্টরি বিষয় রয়েছে। আমরা তো সবাই চাই বাংলাদেশের যে সংবিধানটা, এখন যে সংবিধানটা আছে, এই সংবিধান বাংলাদেশের মানুষের মধ্যে চরম বিভাজন তৈরি করেছে। আমাদের যে সংবিধানের আর্টিকেলের মূল আর্টিকেল 7 আপনি যদি সেখানে যান যে রাষ্ট্রের সকল নাগরিক সমান, জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু সেখানে কি করা হয়েছে, এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট করে জনগণের মধ্যে একটি চরম বিভাজন তৈরি করা হয়েছে। একটা শ্রেণীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, আরেকটা শ্রেণীকে একেবারে ডাউন করে দেওয়া হয়েছে। যেমন আপনি বলেন যে একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন। বাংলাদেশে একজন সংসদ সদস্যের কতটুকু ক্ষমতা পাওয়ার, এটা বাংলাদেশের সবাই মানে। আপনি তার নির্বাচনী আসন যাবেন, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সে হয় সভাপতি বা অ্যাডভাইজার, সে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড উপজেলা পরিষদ বলেন সেখানে সে উপদেষ্টা। অর্থাৎ এমপির দৃষ্টির বাইরে গিয়ে কোনো কাজ বাংলাদেশে করা সম্ভব না। সেই লোক যদি যখন সংসদ নির্বাচনে তার পদ নিয়ে তার ক্ষমতা নিয়ে নির্বাচনে যাবে, আমি অথবা শরীফুজ্জামান শরীফ অথবা আপনিও যদি চান, আপনাকে একজন সাধারণ নাগরিক হিসাবে সেই নির্বাচন দিতে হবে। এটা আমি মনে করি যে আমাদের আর্টিকেল 7-এর টোটালি পরিপন্থী। আচ্ছা, এটা চলতে পারে না। এই অবস্থায় ওবায়দুল কাদের, তারপর আপনি দেখেন বাংলাদেশে যে নগ্ন দলীয়করণ এখন হচ্ছে, যে সবাই স্বীকার করবে যে আওয়ামী লীগ এমনভাবে প্রশাসন, কারণ আমাদের যে কথাটা বলা হবে তার একটা কথা বলে যে নির্বাচন করবে ইলেকশন কমিশন, এখানে আমাদের কি ভূমিকা আছে? আমরা তো রুটিন ওয়ার্ক করব। বাংলাদেশের নির্বাচন কমিশন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার মতো যে জনবল দরকার সেই সক্ষমতা তাদের নাই। তারা নির্বাহী বিভাগের উপর, অর্থাৎ বাংলাদেশের যেটা প্রচলিত নিয়ম, ডিসি, এসপি, ইউন, ওসির উপর নির্ভরশীল হতে হয়। এবং তারা তো আজকে এই সরকারের আশীর্বাদ পুষ্ট, তারা এমনভাবে দলীয়ভাবে করেছে যে একজন ডিসিকে নিয়োগ দিলে তার টোটাল তার জীবন বৃত্তান্ত, তার কে কোন দল করে, কোথায় কি করে ইত্যাদি যাচাই বাছাই করে তাকে ডিসি নিয়োগ দেয়, তাকে এসপি নিয়োগ দেয়, তাকে ইউনো নিয়োগ দেয়, তাকে ওসি নিয়োগ দেয়। সুতরাং এই দলীয় একটা ভাবমূর্তি সম্পন্ন লোকদের দিয়া আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন, এটা বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না। জি, ধন্যবাদ জনাব। আপনার দলের মহাসচিবও কালকে এই ধরনের কথা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন করার শক্তি কি আদৌ আছে এসির, এ ধরনের একটা কথা কালকে বলেছেন। আমি এবার জনাব আমিনুল ইসলাম আমিনের কাছে আসতে চাই যে মোশাররফ ভাই বললেন যে নির্বাচনকালীন সরকার প্রধানটা কে হবে সেটা প্রশ্ন রেখেছেন, যে সেটা কি তারা ঠিক করেছেন বা বলছেন স্পষ্ট করে? তত্ত্বাবধায়ক শুরু উনি প্রসঙ্গটা আনেননি, উনি বলেছেন যে নির্বাচনকালীন সরকারের একটা রূপরেখা ধরেই যদি আগানো হয় তাহলে সেই সরকারের প্রধানটা কে হবে। জনাব আনিস, আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা দুই বিজ্ঞ আলোচক এবং এনটিভি সম্মানিত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন। আসলে দেখুন, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমরা প্রতিদিনই কিন্তু টক শোতে এসে এই একটা বিষয় নিয়ে ঘুরপাক খাচ্ছি, এখান থেকে বেরোতে পারছি না। তো এখান থেকে বেরোয়া দরকার, এটা আমার প্রথম বিষয়। আর সেকেন্ড থিং হচ্ছে, ধরেন মোশাররফ যে কথাটা বলেছেন যে আমরা টোটাল প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছি, তাহলে এটা যদি সত্য হয়, এখন যদি একটা নির্বাচন করার জন্য আপনি কি পাকিস্তান থেকে বা ভারত থেকে বা অন্য কোনো দেশ থেকে প্রশাসন লোক আনবেন কিনা? এবং তারা তো বলছেন যে সব আওয়ামী লীগের লোকজন, তাহলে এই ডিসিকে সরালে আরেকজন ডিসি আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি আগামী নির্বাচনে 24 বা 2023-এর শেষে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে যারা ডিসি, এসপি হয়ে ওসি দায়িত্ব পালন করবেন বেসিক জায়গাগুলো, এদের একজন লোকও কিন্তু আওয়ামী লীগের আমলে সরকারি চাকরি পায়নি। তারা প্রত্যেকে 2009 সালের আগেই তাদের বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হয়ে চাকরিতে ঢুকেছে।
এক, তাই সেক্ষেত্রে আপনি পরিবর্তন কতটুকু করবেন, এটা একটা ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য। এই বিষয়টা নিয়ে কোনো কথা নেই। 2 নম্বর হচ্ছে, মোশাররফ যেমনটি বলছেন যে আমরা এই ধরনের কথা 2014 সালে বলেছিলাম। হ্যাঁ, আমরা বলেছিলাম। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছিল যে সংস্থাপন এবং স্বরাষ্ট্রসহ 4টি মন্ত্রণালয় বিরোধী দলকে দেওয়া হবে নির্বাচনকালীন সরকারে, কিন্তু তারা সে সময় সে প্রস্তাব গ্রহণ করেনি। তাহলে দায়টা কার? আওয়ামী লীগের। এখন আমরা যেটা চাচ্ছি যে একটা ফ্রেম, মানে সাংবিধানিক ফ্রেমের মধ্যে থেকে একটা নির্বাচনকালীন সরকার গঠন করে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি সব দল অংশগ্রহণ করে, এবং তাহলে আমি ওখানে মানে এমন কোনো সুযোগ দেখি না যে বিশাল কোনো ব্যতয় ঘটবে। বিশাল শব্দটা আমি জেনে শুনে বললাম, কারণ বাংলাদেশে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচন নেই পরাজিত পক্ষ অভিযোগ করেছে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক, সেটা দলীয় সরকারের অধীনে হোক। কোনো নির্বাচন কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়। এটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। আপনি দেখবেন নির্বাচনে যখন কেউ ভোটে দাঁড়ায়, সেই ভোটে দাঁড়াবার আগে বলে যে আমার বিজয় নিশ্চিত, এবং যার জামানত বাজেয়াপ্ত হয় সেও একই কথা বলে, যে জিতে সেও একই কথা বলে। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে, আর বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার বা যদি এই ফ্রেমের মধ্যে নির্বাচনকালীন সরকার হয় তাহলে প্রধান কী হবে? এখন নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান কে হবে সে প্রশ্নটা তো আসে না, প্রাসঙ্গিক নয়। কারণ নির্বাচন কমিশন নির্বাচনটা কন্ডাক্ট করবে, এবং সেই সময় যে নির্বাচনকালীন সরকার থাকবে তারা কোনো ডিসাইসিভ সিদ্ধান্ত নিতে পারবে না, তারা কোনো নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেবে না। তারা শুধু নির্বাচনটা পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে যেটুকু হেল্প করা সেটাই করবে। তো সেখানে, এবং নির্বাচন কমিশন প্রসঙ্গটা আসি, নির্বাচন কমিশন যখন গঠন, কিন্তু মোশাররফ ভাই তো এখানে একটা কথা বলেছেন, ইসির কথা বলেছেন, যে ইসির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন, আর উনি বলেছেন যে এটা তো আসলে সরকারের আজ্ঞাবহ। উনি সেই কথাটা আসছি। ধরেন সরকারের আজ্ঞাবহ, এখন ধরেন নির্বাচন কমিশন আইন যখন ছিল না, তখন এই বিএনপি এবং বিরোধী দল প্রতিদিনই বলছিল যে স্বাধীনতার 50 বছরেও একটা নির্বাচন কমিশন গঠন আইন হলো না। এবং আমি আমার টকশোগুলো যদি আপনি দেখেন, আপনি সেখানে শুনেন, দেখবেন আমি তখন বলেছিলাম, এখন যদি আওয়ামী লীগ সংসদের মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করে, তাহলে তারাই বলবে তারপরের দিন যে আমরা সংখ্যাগরিষ্ঠতা জুড়ে আইন পাশ করিয়েছি। তারপরে একটা আইন করলাম, এবং সেই আইন করার পরে নির্বাচন কমিশন গঠন করার জন্য মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে 2 বার করে সংলাপে ডাকলেন, তারা আসতেন না। তাহলে আপনি বলেন সেখানে আপনার কি করণীয় ছিল? এবং সেই নির্বাচন কমিশনে আপনি দেখেন সবরিজুদের একটা জায়গা দেখেন, সেই নির্বাচন কমিশন গঠন আইনে বিএনপির তখনকার যে পার্লামেন্ট মেম্বার ছিলেন জনাব হারুন সাহেব এবং রুমিন ফারহানা, ওরা কিন্তু টোটাল জাতীয় পার্টি সহ 18টি সংশোধনী দেওয়া হয়েছিল এবং সেগুলো গ্রহণ করা হয়েছিল। তারপরেও তারা বলছেন যে আমাদের কথা শোনা হয়নি, তাদের সংশোধনী গ্রহণ করা পরেও। তাহলে এই যে একটা মানে সব কিছুতে নেতিবাচক চিন্তা, সব কিছুতে নেতিবাচক সিদ্ধান্তের বহিঃপ্রকাশ, সে জায়গায় সরকারের তো একটা লিমিটেশন আছে। সরকার কি করতে পারে? আপনারা কোনো আলোচনাতে আসবেন না, আপনারা মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা যাবেন না, আপনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা যাবেন না, কোনো আলোচনা করবেন না, তাহলে আপনি কী চান? এটা তো বড় প্রশ্ন। আপনি কী চান? আপনি সমাধান, আপনি বলছেন সমাধান সমস্যার মধ্যে আছে, আমরা মনে করি না আমরা দেশ কোনো সমস্যায় আছে, কিন্তু আপনি বলছেন সমস্যা আছে। তাহলে সমস্যা যদি থাকে তাহলে আপনার তো সমাধান তো আলোচনা ছাড়া তো কোনো সমাধান হতে পারে না, আলোচনা তো যেতে হবে। আপনি সে আলোচনাতেও যাচ্ছেন না, আপনি কোনো কিছুতে যাচ্ছেন না, এবং তাহলে এখানে সমাধানটা তো হবে না। যেমন ধরেন এখন যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, আমাদের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের যেটি বলেছেন যে সংবিধানের মধ্যে থেকে যদি সুযোগ থাকে নির্বাচনকারী সরকারে বিএনপির কোনো সদস্যকে মেম্বার মানে রাখতে আমাদের কোনো আপত্তি নেই, তাহলে সেটা তো একটা আলোচনার সূত্রপাত হলো। এখন সেটাও আপনারা অ্যাকসেপ্ট করবেন না, তাহলে আপনারা কী চান? আপনারা তো কংক্রিট একটা সিদ্ধান্ত বলেন। আপনারা আছেন একটি জায়গায় যে এই সরকার গণবিরোধী, এই সরকার ফেসিবাদী, এই সরকার কথা বলতে দিচ্ছে না। প্রতিদিন এমন কোনো দিন আছে যেদিন বিএনপির নেতাদের বক্তব্য টেলিভিশন অথবা মিডিয়ায় আসছে না, সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দিলাম, রেগুলার মিডিয়ায় আসছে না, তাহলে কথা বলতে দিলাম না কীভাবে? তো এই যে একটা স্ববিরোধিতার রাজনীতি, এই জায়গা থেকে তো বেরিয়ে না আসলে জনাব আনিস, আমার মনে হয় না যে আমরা কোনো সমাধানে যেতে পারবো। এবং এই বিষয়ে আমি বলি, আপনি যেটা শুরু করেছিলেন যে আমাদের উন্নয়ন সহযোগী দেশগুলো চাই ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল এবং পার্টিসিপেটরি। আমি শেষ করছি চাই, কিন্তু দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত পরশু কমনওয়েলথে মহাসচিবের সাথে বৈঠক করে সুস্পষ্টভাবে বলেছেন যত খুশি আপনারা অবজারভার পাঠান, আমরা তাদের স্বাগত জানাবো, এবং আমরাও একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশন চাই। এরপরও তো আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু ছাড় দেওয়ার আছে।
জি, ধন্যবাদ আমিন ভাই। আমি একটু শরীফুজ্জামান শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। এই যে দুটি দলের বিপরীতমুখী বলা যায় যে অবস্থান, এ থেকে করণীয় কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, অন্য যে আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। বাংলাদেশের ম্যাক্সিমাম পিপলের রিপ্রেজেন্ট করে যারা, তাদের আমার দুই পাশে যে দুজন নেতা, তাদের দল। জি, আমি খুব সংক্ষেপে আসলে জানতে চাচ্ছিলাম এই জায়গাটায় এক কথায় আমি আমরা আলোচনায় পরে আবার আলোচনায় আসবো। প্রথমত হচ্ছে আমরা একটা ফেয়ার ইলেকশন চাই। ফেয়ার ইলেকশন বলতে কতগুলো পূর্ব শর্ত আছে, যেখানে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে, যে কেউ প্রার্থী হতে পারবে, প্রচারণা চালাতে পারবে, মানুষ ভোট দিবে এবং ভোটের রিফ্লেকশনটা হবে। আমাদের অতীতের ইতিহাস বলে যে আমাদের এখানে দলীয় সরকারের অধীনে, আমি নট আওয়ামী লীগ, নট বিএনপি, দলীয় সরকারের অধীনে, সেটি যখন জাতীয় পার্টি পাওয়ারে ছিল তখনও আমাদের এখানে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, বাধাপ্রাপ্ত হয়েছে এবং যাকে ভোট দিয়েছে ফলাফলটা উল্টে গেছে। সুতরাং আজকে আমরা আওয়ামী লীগের সমালোচনাটা করছি, আজকে যদি বিএনপি এই জায়গাটায় থাকতো, কারণ বিএনপি যখন পাওয়ারে থেকে নির্বাচনগুলো দিয়েছে, আজকে স্থানীয় সরকার বলেন অন্যান্য জায়গায় প্রচুর কথা বলার সুযোগ আছে। মহিউদ্দিন চৌধুরী ভার্সেস মীর নাসিরের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, ঢাকায় মেয়র হানিফ ভার্সেস মির্জা আব্বাসের নির্বাচন পরবর্তী লালবাগের ঘটনাগুলো আছে। অর্থাৎ এই ঘটনাগুলো প্রমাণ করে আজকে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের এর আগের যে দুটো নির্বাচন, সামগ্রিকভাবে আপনি লোকাল গভর্নমেন্ট বলেন আর ন্যাশনাল নির্বাচন বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এখানে ফেয়ার হয়নি এবং হওয়ার সুযোগও নেই। কারণ সেই ধরনের ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশন গড়ে তোলার জন্য এটি তো একটা ভবন এবং তার অনেকগুলো ফ্লোরের অন্যান্য অনেকগুলো কাজ আছে। তো এই যে নার্সিং করার একটা সেই জায়গায় আছে, আমাদের বুঝতে পেরেছি যে এখনো ওই পর্যায়ে আমরা যেতে পারি। আমরা উদাহরণ দিতে পারি, আমেরিকার উদাহরণ দিতে পারি, ইউকের উদাহরণ, অনেক জায়গায় উদাহরণ দিতে পারি, কিন্তু আমাদের এখানে পলিটিক্যাল কালচারটা, গ্রহণযোগ্যতা, আমিন ভাই যেটি বললেন, আমাদের এখানে পরস্পরকে আমরা বিশ্বাস করি না এবং বিশ্বাস না করার জন্য অনেকগুলো কারণ আছে, অনেক উদাহরণও দেওয়া যাবে। এবং আমাদের এই জায়গায় আপনার পলিটিক্যাল ডিবেটের যে জায়গাটি, আমাদের এখানে ডিবেটের জায়গাটি নেই। আমরা প্রতিপক্ষকে, আমি বেশ কয়েক বছর আগে ঢাকায় একটা অনুষ্ঠানে ছিলাম, শ্রীলঙ্কার এক্স প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা এসেছিলেন এবং উনি, আমি শেষ করে দিব, উনি বলেছিলেন যে আমাদের দেশে আমরা প্রতিপক্ষকে জোর করে ধরে বিদেশে পাঠিয়ে দিই আর আপনারা জেলে ঢুকিয়ে দেন। অর্থাৎ এই যে অ্যাটিটিউডগুলো, এই যে আচরণগুলো বিরোধীদের সঙ্গে, এগুলো সব জায়গায় আছে, কিন্তু কোনো জায়গায় ইতিমধ্যেই তারা কতগুলো সভ্যতার কালচার ক্রিয়েট করেছে, তৈরি করেছে, যেটি আমরা এখনো পারছি না। সরকারি দলের পক্ষ থেকে এবং পার্টির সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের বিএনপিকে একটা আহ্বান জানিয়েছেন, কিন্তু সেখানে তো আপনারা আসলে সাড়া দিচ্ছেন না নির্বাচনকালীন সরকার নিয়ে। সেই দায়টা কি সরকারের? আমি একটু বলি, আমাকে একটু যদি আপনি সুযোগ দেন তাহলে আমি একটু বলতে। আওয়ামী লীগ যখন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা কি সাড়া দেইনি? আমরা দিয়েছি। আপনার নিশ্চয় মনে আছে 2018 সালে 2 বার সংলাপ হয়েছিল। আমার স্পষ্ট মনে আছে যে আমাদের বিএনপির মূল একটি বিষয় হলো 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস। সেই দিন আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে দ্বিতীয় দফা সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমার মনে আছে স্পষ্ট ভাষায় যে আমরা সেই কর্মসূচি সংক্ষিপ্ত করে আমাদের মহাসচিব সেদিন সংলাপে গিয়েছিলেন। আমিন ভাইয়ের নিচে মনে থাকার কথা যে সংলাপে মাননীয় প্রধানমন্ত্রী দুটি কথা বলেছিলেন, যে আজকে থেকে বিরোধী দলের নেতাকর্মীদের নামে কোনো মামলা হবে না, তাদেরকে গ্রেপ্তার করা হবে না। দ্বিতীয়ত উনি বলেছিলেন, আমি আপনাদের সাথে ওয়াদা করছি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী সেই কথা কি রাখতে পেরেছিলেন? 7ই নভেম্বর তার সাথে সংলাপ হয়েছে। 8ই নভেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত আমাদের নামে 400 মামলা হয়েছে, যার আসামি সংখ্যা 40,000। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, আমি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করব। সেই নির্বাচন দিনের ইলেকশন রাত্রে হয়ে গেছে। তা আপনি বিশ্বাসটা কারে করবেন? তা আজকে যে ওবায়দুল কাদের সাহেবরা যে সংলাপের আহ্বান জানাচ্ছে, তাদেরকে স্মরণ করা উচিত যে 2018 সালে যে ওয়াদা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই ওয়াদা তারা কতটুকু পালন করেছে। বরং সেই দিন সেই ওয়াদার ভঙ্গ করে সেই দিন আজকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে, দিনের ইলেকশন রাতে করে ফেলেছে।
এখন আপনি বলবেন বা আওয়ামী লীগের নেতারাই বলে যে এতগুলি মিডিয়া, বাংলাদেশের 16 কোটি লোক, ফুটেজ কোথায়? একথা কিন্তু বলে, আপনি প্রায় দেখবেন মিডিয়াতে বলে যে প্রমাণ কোথায়? প্রমাণ আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম 2018 পটুয়াখালী 114 পটুয়াখালী 4 থেকে। যেদিন আমি নমিনেশন সাবমিট করেছিলাম 29 নভেম্বর, 30 নভেম্বর প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হলো যে আগামীকাল থেকে আপনি মুভ করতে পারবেন না, উপরের নির্দেশ। এবং আপনি ডকুমেন্টারি আছে, আপনি গিয়ে খুঁজে দেখবেন যদি দেখতে চায়, যে পরে আমাদের নেতাকর্মীর নামে 5টি স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এর মামলা দিয়েছে, 257 জন লোককে গ্রেফতার করেছে। এবং ওই এলাকার যদি আপনি ওই দিনের পত্র, ওই সময়ের পত্রপত্রিকা 1 মাসের দেখেন, যে এইভাবে পত্রিকায় লিখেছে যে স্বাধীনতার সময় পাক হানাদার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য মানুষ যেমন সমুদ্রে, নদীতে, জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে, আজকে পটুয়াখালী 4 114 নির্বাচনী এলাকার একই অবস্থা। একদিকে গ্রেপ্তার, অন্যদিকে নির্যাতন, অন্যদিকে আপনার গ্রেপ্তার বাণিজ্য। এইটাকে আপনি নির্বাচন বলবেন? এইটাকে কি আপনি কমিটমেন্ট রক্ষা বলবেন? তো যার জন্য ওবায়দুল কাদেররা যে কথাগুলি আজকে বলতে চাই, এই কথা তো বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে চায় না। শুধু আমরা না, তার দলের লোকেরা তো বিশ্বাস করতে চায় না। আপনি দেখবেন এই যে নির্বাচনের মাধ্যমে বিজয় হয়েছে রাশেদ খান মেনন, উনি বরিশালে প্রকাশ্যে বলেছে যে এই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে ভোটের এবং ভাতের অধিকারের জন্য আমি আন্দোলন করেছিলাম, সেই আপনার আমলে ভোটের অধিকার ডাকাতি হয়ে গেছে। এটা খুব কষ্ট হয়। শুধু জাতীয় সংসদ নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচনগুলিতে একই পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। জাসদের এমপি ছিলেন এবং আওয়ামী লীগের এই 14 জোটের নেতা ছিলেন জনাব চিটাগাংয়ের, জাসদের ওর নাম মঈনুদ্দিন খান বাদল। উনি বলেছে যে প্রশাসন এই ধরনের নির্বাচন না করলেও পারতেন। এই কিছুদিন পূর্বে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি, সাবেক প্রতিমন্ত্রী, উনি বলেছে যে দিনের ইলেকশন রাতে হয়েছে। সকল পত্রিকা আছে, আওয়ামী লীগ তাকে শোকজ করেছে। তো সুতরাং বাংলাদেশের মানুষের যে একটা পারসেপশন, এবং শুধু তাই না, আপনার এই কিছুদিন পূর্বে জাপানি রাষ্ট্রদূত বলেছে যে দিনের ইলেকশন রাত্রে হয়, এটা বাংলাদেশে এসে আমি প্রথম শুনেছি। তো এই যেখানে বাংলাদেশের অবস্থা, সেখানে সংলাপ বলেন, আলোচনা বলেন, এই কতটুকু আওয়ামী লীগের উপর মানুষ, রাজনৈতিক দলগুলি বিশ্বাস স্থাপন করবে? বরং আমি মনে করি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য, আজকে জনগণকে বিভ্রান্ত করার জন্য, রাজনৈতিক দলগুলির মধ্যে অনৈক্য তৈরি করার জন্য আজকে পরিকল্পিতভাবে এই কৌশলগুলি করছে তারা। জি, ধন্যবাদ। মোশাররফ ভাই বলছিলেন যে বিশ্বাসযোগ্যতার একটা কথা বলছিলেন, যে 2018 সালে উনি ওনার পটুয়াখালীর উদাহরণ দিয়ে বলছিলেন। আমি তো আমার নিজের এরিয়ার কথা বলছি। উনি পটুয়াখালীর উদাহরণ দিচ্ছিলেন যে আওয়ামী লীগ আসলে কথা দিয়ে কথা রাখেনি। তো এবারও যে তারা বলছে, তো সেটার আসলে বিশ্বাসযোগ্যতা কতটুকু? দেখুন, আওয়ামী লীগ কর্মী হিসেবে বলছি না, একজন সচেতন নাগরিক হিসেবে বলছি যে আওয়ামী লীগের ক্রেডিবিলিটি হচ্ছে এই জায়গায় যে আওয়ামী লীগ নিজের সীমাবদ্ধতা বা নিজের ভুল স্বীকার করে আরও সামনের দিকে এগোনোর সাহস রাখে। 2014-18 নির্বাচন, 14 নির্বাচনটা বানচাল করার জন্য বিএনপি জামাত বাংলাদেশের যে অগ্নি সন্ত্রাস এবং মানুষকে পুড়িয়ে অঙ্গার করেছে, এই ভয়াবহ নৈরাজ্য অথবা এরকম মানে রক্তের হোলি খেলা আমার মনে হয় না পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশের মানুষ রাজনীতির নামে দেখেছে, আন্দোলনের নামে দেখেছে। 2018 নির্বাচন, সেখানে আমরা একবারও বলিনি যে এটা একটা পিওর একটা নির্বাচন। আমরা বলেছি হ্যাঁ, এখানে ভুল ত্রুটি, দোষ ত্রুটি ছিল। বাট একই সাথে মোশাররফ যে কথাটি বলছেন যে আপনারা দল হিসেবে কি এত ঠুনকু যে সারা দেশে রাতের নির্বাচন, দিনের নির্বাচন রাতে করলাম, একটা অডিও ক্লিপও তৈরি করতে পারলেন না? এত ঠুনকু, দলটাকে এতই দুর্বল। আচ্ছা, তারপর আমরা বলছি যে হ্যাঁ, এখানে সীমাবদ্ধতা ছিল। আমরা যেমন বলছি, ওরা কি একবারও স্বীকার করতে পারছে যে সেখানে আমাদেরও লিমিটেশন ছিল, যে আমরা এক একটা আসলে 3জন 4জন করে প্রার্থী দিয়েছি? বাংলাদেশের মানুষের সাইকোলজিটা কি? আপনি আমার দল থেকে 4জনকে বললেন যে তোমরা 4জনই আওয়ামী লীগের প্রার্থী, নির্বাচনের আগে প্রার্থীতা ফাইনাল হওয়ার আগের দিন বললেন যে শুধু আনিস থাকবে, বাকি 3জন বাদ। তার মানে অটোমেটিকলি আমি তো নির্বাচন থেকে দূরে সরে গেলাম, কারণ আমার তো সমাজ, আমি ছোট হয়ে গেলাম। আমি বললাম যে আমি দলের প্রার্থী, আমি যখন নমিনেশন পেলাম না, আমি কিন্তু ছোট হয়ে গেলাম। তখন কিন্তু স্বাভাবিকভাবে কাজের স্পৃহাটা থাকে না। একই সাথে আপনারা কি কখনো শুনেছেন দলের শীর্ষ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে
দলীয় মনোনয়ন প্রত্যাশীদের অভিযোগ যে আমি লন্ডনে টাকা দিতে পারিনি বলে আমি নমিনেশন পাইনি। তো এগুলো কি সে নির্বাচনকে বিতর্কিত করেনি, প্রশ্নের মুখে ফেলেনি? এই প্রশ্নের মুখে ফেলা নিয়ে কি বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বলা হয়েছে হ্যাঁ আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল? বলা হয়নি। এখন উনি যে কারণে আমরা দেখেছি 2018 নির্বাচনের সকাল 11টায় মির্জা ফখরুল ইসলাম তার নিজ বাড়িতে বসে বলেছেন যে যেভাবে নির্বাচন হচ্ছে আমরা স্যাটিসফাইড, পরাজিত হলেই খারাপ। ঠিক আছে। আবার একই সাথে উনি জাপানি রাষ্ট্রদূতের কথা বলেছেন। আমাদের একটা দেখেন দুর্ভাগ্য, পৃথিবীর কোনো দেশে কিন্তু সে দেশের সাংবাদিকরা তাদের রাষ্ট্রদূতকে এনে জিজ্ঞেস করে না, বলেন তো আমার দেশের নির্বাচন কেমন হয়েছিল, বলেন তো আমাদের দেশে কেমন গণতন্ত্র চাই। আমাদের দেশে সেই টুইস্টিংটা করা হয়েছে খুব রেগুলার বেসিসে এবং তার মূল উদ্দেশ্য ছিল ডিপলিটিক্যালাইজেশন। সেখানে জাপানি রাষ্ট্রদূতের যে প্রসঙ্গটা যে মানে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে সেটা তিনি এমন বলেছিলেন, যেমন তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে বলা হয় যে রাতের নির্বাচন দিনের নির্বাচন রাতে হয়। উনি বলেছেন এমন কথা কেউ কেউ বলেছে, এটা তার বক্তব্য না, কারো বক্তব্য। কিন্তু রাজনীতির আমাদের হীনমন্যতাবোধটা এই জায়গায়, সেটা আমরা জাপানি রাষ্ট্রদূতের বক্তব্য বলে আমরা চালিয়ে দিচ্ছি। জি, শেষ করি আমি শেষ করতেছি এই কথাটা। এবং উনি বলছেন বিশ্বাসযোগ্যতার প্রশ্ন যদি আসে, আমি সব কিছু বাদ দিলাম। একটু আগে শরীফ বলতেছিল যে শ্রীলঙ্কায় বলেছে যে আমরা বিদেশে পাঠিয়ে দিই, তোমরা জেলে পাঠাও। বিএনপিরা তো জেলেও পাঠায় না, ওরা তো 21 আগস্ট ঘটায় সব গ্রেনেড মিলে হত্যা করতে চায়। মেয়র হানিফের নির্বাচনে পরাজিত হওয়ার পরে বিজয় মিছিলে গুলি চালিয়ে 7 জনকে হত্যা করে, মামলা নিতে দেওয়া হয় না। বঙ্গবন্ধু কন্যা একজন সন্তানহারা মার শোকে কাতর মার কাছে গিয়েছিলেন, ঢুকতে দেওয়া হয় না। তাহলে বিশ্বাসযোগ্যতাহীনতা অথবা বিশ্বাসহীনতা তো আপনারাই পদপদে সৃষ্টি করেছেন। সেজন্য কি একবারও আপনারা সরি বলেছেন জাতির কাছে? বঙ্গবন্ধু হত্যার বিচারের এপিলের রিভিউ 5 বছর 2001 থেকে 2006 সাল যতদিন বিএনপি ক্ষমতা ছিল সেটা শোনানোর জন্য একটা দিন হাইকোর্টকে সময় দেওয়া হয়নি। সেভাবে হাইকোর্টকে পর্যন্ত তারা কন্ট্রোল করেছিল। এবং বঙ্গবন্ধু এবং জাতীয় চারনাত হত্যা মামলার আসামি মেজর খায়রুজ্জামানকে, যার চাকরি গিয়েছিল 96 আমাদের ক্ষমতা পড়ে, তাকে আবার ভূতাপেক্ষা প্রমোশন দিয়ে নতুন করে তাকে আপনার রাষ্ট্রদূত বানানো হয়েছিল মালয়েশিয়ার। এই জায়গায় বিশ্বাস যে হীনতার রাজনীতি কে শুরু করলো, এই জায়গায় কি কোথাও সরি বলা হয়েছে? ধন্যবাদ। আমরা একটু শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। এই যে উনি বলছেন যে বিশ্বাসহীনতা, হীনমন্যতা অথবা বিশ্বাসের ভঙ্গ অথবা বিশ্বাসযোগ্যতা, এই বিষয়গুলো একটা দলের সাথে আরেকটা দলের যে বিষয়গুলো আসছে, মানে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, প্রতিশ্রুতি রক্ষা করবে কি করবে না। আপনি কিভাবে দেখছেন সামনের এই সংকটটা, কিভাবে এটার? প্রথম জায়গাটা হচ্ছে টাইম ডিস্ট্রিবিউশনটা আরেকটু হওয়া দরকার। মানে আমার টাইমটা একেবারেই কমে যাচ্ছে, সেক্ষেত্রে একটু বলার সময় দিতে হবে আর কি। প্রথমত আমাদের এই যে খেলাটা, এটা হচ্ছে যে ক্ষমতার খেলা। আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো রাজনৈতিক দল সে চায় যে কোনোভাবে পাওয়ারটা তার নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য। এবং অনেকগুলো জায়গায় আপনি দেখবেন যে এই দলগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, কিন্তু পাওয়ার গেম যেটা, সেই জায়গাটায় কেউ ছাড় দিতে চায় না। এবং আমাদের এখানে বারবার ঘুরে ফিরে ভোটের বিষয়টা আসছে। আমাদের এই হিস্ট্রি বলে যে বাংলাদেশের এই অঞ্চলে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বারবার একটা নির্দিষ্ট সময়ের পর রক্ত দিতে হয়েছে, লড়াই করতে হয়েছে। অথচ আমাদের এই যে দেশটা, এই দেশটা সৃষ্টির পেছনে যতগুলো কারণ ছিল, আমাদের তার একটা বড় কারণ ছিল হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা। এবং 70-এর নির্বাচন, বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করত, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তো এবং পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্য সে কখনো না কখনো অস্ত্র হাতে রাস্তায় নামত। কিন্তু 70-এর নির্বাচনের ফলাফলটা বাঙালির মুক্তির যে লড়াই, সেটিকে দ্রুত একটি পর্যায়ের দিকে নিয়ে যায় এবং মানুষকে উজ্জীবিত করতে, মানুষকে রুখে দাঁড়াতে সহযোগিতা করে। অর্থাৎ আপনার দেশের সৃষ্টির পেছনে যুদ্ধটা একটা ভূমিকা আছে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে ওই কাজটি আমরা এখন পর্যন্ত করতে পারি না। আমাদের এখানে একটা অবিশ্বাসের যে জায়গাটি, আমরা এখানে দুটো দলই, বড় দুটো দল, আমি বারবার বলছি আর কি, যে তারা 1990 সালে এরশাদের পতনের সময় যে 3 জোটের রূপরেখা, সেখানে স্পষ্ট করে প্রস্তাবনা ছিল যে পরবর্তী 3টি নির্বাচন আমাদের দেশে কেয়ারটেকার সরকারের
অধীনে হবে। এবং সেই যে ড্রাফট কমিটি, 3 জোটের রূপরেখা প্রণয়নের যে ড্রাফট কমিটি ছিল, সেই কমিটির সভাপতি ছিলেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সেখানে এই প্রস্তাবটা ছিল, কিন্তু বাংলাদেশের বড় দুটো রাজনৈতিক দল, যদিও তারা দুটো জোটে ছিল, কিন্তু সেই জিনিসটা তারা মেনে নেননি। কারণ ওই যে মনে করেছেন যে ভোটের ভেতর থেকে আমি তো পাওয়ারে আসছি, সুতরাং এরকম একটা ঝামেলা আগের থেকে তৈরি করে রাখলাম, পরবর্তীতে এটি আমাকে ফেস করতে হবে। আমি আমার জায়গা থেকে বলতে পারি, এই যে আলোচনাগুলো হলো, রাইট, আমাদের এখানে মোশাররফ ভাই বললেন তিনি নির্বাচন করেছেন, আমিও একটা ছোট দল থেকে, আমি বাগেরহাটের 4 আসন থেকে নির্বাচন করেছিলাম। প্রকৃত ঘটনা হচ্ছে, আপনি পার্লামেন্টকে বহাল রেখে এই বাংলাদেশে কোনোভাবেই ফেয়ার ইলেকশন আপনি করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে, আপনি দেখছেন এসএসসি পরীক্ষা হচ্ছে, এমপি সাহেব পরীক্ষার কেন্দ্রে গিয়ে লাইভ করছেন। গত 3 দিন আগে নোয়াখালীতে একজন সংসদ সদস্য তিনি গিয়ে 18 মিনিট লাইভ করেছেন। অর্থাৎ যে এমপি সাহেব ওই বিষয়টি অনুধাবন করতে পারেন না যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে লাইভ করা যায় না, অন্তত এই সিভিক সেন্সটুকু যার নাই, তার নির্বাচনী এলাকায় ভোট হবে, তিনি ইন্টারফেয়ার করবেন না, তিনি প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। আমাদের রাজনীতিবিদরা এতটা সৎ হয়ে গেছেন, এই বিশ্বাসটুকু আমার নেই। আমি একটা রাজনীতির সাথে যুক্ত, আমি কমিউনিস্ট পার্টির একজন সদস্য সমর্থক। আমি মনে করি যে আমাদের এখানে 4টা বিপদ, এই 4টা বিপদের বিরুদ্ধে আপনাকে একই সাথে লড়াইটা করতে হবে। আমাদের এখানে ভোটাধিকারটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এখন আপনি যদি বলেন কিভাবে হাতছাড়া হয়ে গেল, ওই যে ভোটের কথা অনেকের উদাহরণ হিসেবে আমরা আনছি, মুজিবুল হক চুন্নু সরকারের মন্ত্রী ছিল, তিনিও প্রকাশ্যে বলেছেন। আগের সিইসি তিনি পাবনায় গিয়ে বলেছেন। অর্থাৎ কেউ কেউ সরাসরি বলেনি, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে যে কথাগুলো সেইটাই এসেছে। আর তার থেকে বড় প্রত্যক্ষদর্শী যারা ভোট কেন্দ্রে গিয়েছিলেন ভোট দেওয়ার জন্য, আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তারা ভালো বলতে পারবেন যে ভোটের সিনারিওটা কী ছিল। আমি শেষ করব এই জায়গাটায়, বাংলাদেশের এই সময়কালে আমরা মনে করি 4টা বিপদ। একটা বিপদের জায়গাটা আমার যে এই বাংলাদেশটা ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষার থেকে সৃষ্টি, সেই জায়গা থেকে আমরা সরে গেছি। নাম্বার 2, বাংলাদেশের অর্থনীতিতে আমাদের এখানে একটা মাইক্রো ম্যাক্রো উভয় লেভেলে আমাদের কতগুলো পজিটিভ চেঞ্জ আছে। কোনো চেঞ্জ হয়নি আমি বলবো না, কারণ সেটি সত্যের অপলাপ। আমাদের এখানে অনেক সাকসেস স্টোরি আছে। একই সাথে আমাদের ইকোনমিকে ফোকলা করে ফেলেছে। গতকালকে দেখেছেন একজন সরকারি কর্মকর্তা 38 কোটি টাকা চুরি করেছে, তার স্ত্রীর নামে 91টি গাড়ি, বলতে পারেন তিনি গ্রেপ্তার হয়েছেন। কিন্তু আজকে এই পর্যন্ত আসার পরে, তিনি গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি যে গত 12 বছর 14 বছর ধরে এই যে কাজটি করে যাচ্ছিলেন, এবং তার এই কাজের যে সহযোগী যারা, তারা কোথায়? তারা কি গ্রেপ্তার হয়েছে? অর্থাৎ আমাদের এখানে একটা সীমাহীন লুটপাটের ইকোনমি এখানে গড়ে উঠেছে। এটি খুবই বিপজ্জনক একটা দিক, একটা বড় রকমের বৈষম্য। আর যে বাকি দুটো বিপদ, সেটি হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। আপনার সাথে একটু মতের অমিল হলেই আপনার ধর্ম বিশ্বাসকে কটাক্ষ করে আপনার গলায় ছুরি চালাতে আমরা যাই। অসহিষ্ণুতা। আর সর্বশেষ বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মাফিয়া যারা, আমেরিকার কথা আমরা বারবার বলছি, আমেরিকা বাংলাদেশে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায়। হ্যাঁ, আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার শত্রুও যদি আপনাকে হাত বাড়িয়ে দেয়, আপনি তার হাতটা ধরার চেষ্টা করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা কি আসলে গণতন্ত্রের মিত্র? আমেরিকা কি আসলে গণতন্ত্রের মিত্র? মধ্যপ্রাচ্যের যে রাজাদেরকে, বাদশাদেরকে প্রতিষ্ঠা করে রেখেছে কারা? এই আমেরিকা। পৃথিবীতে প্রথম যে সমাজতান্ত্রিক দেশ চিলি, ইলেক্টেড গভর্নমেন্ট, পৃথিবীতে নির্বাচনের মধ্য দিয়ে প্রথম বামপন্থী সরকার গঠিত হয় চিলিতে, আলেন্দে। সেই আলেন্দেকে নিষ্ঠুরভাবে খুন করেছে এই আমেরিকা। সেই আমেরিকা এসে আমার এখানে, এবং আমরা ছুটে যাচ্ছি, এবং এই ছুটে যাওয়ার পেছনে আমাদের দুই পাশে যারা, তাদের ভূমিকাটা বেশি, এবং ইন্টারফেয়ার করার ক্ষেত্রে তাদের ভূমিকাটা বেশি। আমরা জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আস্থাহীনতা এবং আস্থার সংকট এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমাদের এই জাতীয় রাজনীতির এই তপের মধ্যেই সিটি কর্পোরেশন নির্বাচন চলে এসেছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 25শে মে এই মাসেই, এবং সেইখানে আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল, এবং কালকে সম্ভবত প্রতীক বরাদ্দ, এবং প্রতীক বরাদ্দের মধ্য দিয়েই তো আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। এবং আরও 4টা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। খুলনা এবং বরিশালে 12 জুন,
নির্বাচন এবং রাজশাহী এবং সিলেটে 21 জন নির্বাচন, এবং সেখানে আওয়ামী লীগ ইতিমধ্যে তাদের প্রার্থীও চূড়ান্ত করে ফেলেছে। যদিও বিএনপির পক্ষ থেকে সিলেটে জনাব আরিফুল হক উনি একটা ঘোষণা দিয়ে রেখেছেন যে 20 তারিখে আনুষ্ঠানিক সিদ্ধান্ত উনি জানাবেন, এবং অন্য রাজশাহীতে বরিশালেও বোধহয় একটা এই ধরনের সিদ্ধান্তের কথা, একটা দ্বিধাদ্বন্দ্বের মতো একটা পরিস্থিতি আছে এখানে। তো আমরা একটু সিটি নির্বাচনের দিকে মনোযোগ দিতে চাই। গাজীপুর দিয়ে শুরু করতে চাই, যে গাজীপুরের যে ঘটনাটা ঘটলো, যেখানে বলা হচ্ছে যে ইসির আস্থাহীনতা বা সংকট বা সক্ষমতা নিয়ে যেখানে বিএনপির পক্ষ থেকে এবং শরিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে বরাবরই, তো সেইখানে দেখলাম ইসি আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে একটা কারণ দর্শনের নোটিশ দিয়েছেন, এবং সেখানে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এসে ক্ষমা প্রার্থনা করেছেন। তো এটা একটা ইতিবাচক দিক মনে হয়। তো সেইখানে আপনারা তারপরেও কেন সংশয় প্রকাশ করছেন, মোশাররফের কাছে আমার প্রশ্ন। একটা কথা কি, আপনি এর আগের দুইটা পার্টে আপনি যে আমরা ছোট করে আমি ছোট করে আমি বলছি, দুইটা পার্টি কি মানে আমাদের আলোচনার যদি আপনি সারসংক্ষেপ করেন কি, যে আস্থার সংকট, জি, বিশ্বাসের সংকট। অর্থাৎ আমি যে কথাটি শরীফুজ্জামান শরীফও বলেছে যে আমি ভোটটা দিতে পারবো কিনা এই নিশ্চয়তা নেই, আমি ভোটটা দিলে ভোটটার রেজাল্টটা পাবো কিনা এই নিশ্চয়তা নেই, আমি নির্বাচনে গেলে আমার সমতল মাঠটা আমি পাবো কিনা এর নিশ্চয়তা নেই, আমি নির্বাচনে গেলে প্রশাসন আগেই নির্বাচন সম্পূর্ণ করবে কিনা এই নিশ্চয়তা আমার মধ্যে নেই। কারণ এখন আপনি যে কথাটি বললেন, যদি তাহলে সেই চিন্তা থেকে কি আপনারা জাননি, তাহলে ওইখানে কি সিটি কর্পোরেশনে আপনাদের প্রতিনিধিহীন হয়ে গেল না? আমরা স্পষ্ট ভাষায় বলেছি, যেই নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটে না, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ কেন করবে? বিএনপি শুধু কি এখানে সাক্ষী হিসাবে একটা অনির্বাচিত বা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য? না, সেই নির্বাচন। ধন্যবাদ ভাই। আমি আমিন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে যাচ্ছে না, আস্থাহীনতার কথা ওনারা বলছেন, তাহলে একটা মেজর দল, একটা প্রধান দলের প্রতিনিধি ছাড়া জাতীয় নির্বাচনের আগে এই সিটি নির্বাচন, সেটা কি নির্বাচন প্রক্রিয়াটাকে একটু প্রশ্নবিদ্ধ করবে না? এবং দাতা এবং যে পশ্চিমা বিশ্ব যেটা বলে আসছে যে ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন, মানে অংশগ্রহণমূলক, সেখানে সিটি নির্বাচনে যদি অংশগ্রহণমূলক না হয়, তাহলে এইটা কি আরও বেশি প্রশ্নবিদ্ধ করবে না? আমি পার্সোনালি মনে করি এটা কোনো ধরনের প্রশ্ন তৈরি করবে না। বিকজ মোশাররফেরা যে দাবি করছেন যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই, আমি ধরে নিলাম তাদের দাবি আওয়ামী লীগ মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশে কখনোই যে 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে, সেখানে কিন্তু বাই ইলেকশন অথবা স্থানীয় সরকার নির্বাচন কখনো তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়নি। তো সুতরাং এরপরও তারা কোনো নির্বাচনে আসছে না। তো তাছাড়া আপনি এটা যে কোনো প্রশ্ন তৈরি করবে না, তার আরেকটু উদাহরণ দিই। 2014 নির্বাচন যেটা বলেছিলাম যে তারা বানচাল করার জন্য করেনি, এমন কোনো অপচেষ্টা নেই, তারা সেখানে পার্টিসিপেট করেনি। সেই নির্বাচিত সাংসদ কিন্তু শুধু 5 বছর পূর্ণ করেছিল তা নয়, সেই নির্বাচিত সংসদের স্পিকার শিরীষ আহমেদ চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, এবং সাবেক চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তাদের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে। তো এটা হচ্ছে আমি মনে করি বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত, যদিও এটা তাদের ব্যাপার, তারা যদি খুশি হয় খুশি হতে পারে, বাট একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি এটা তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। এরপর আমি জনাব শরীফ একটি পুরনো কথা আমাকে মনে করিয়ে দিয়েছেন যে 3 জোটের রূপরেখা। দেখুন 3 জোটের আমি 30 সেকেন্ডে শেষ করি। 3 জোটের রূপরেখা কিন্তু আরেকটা বিষয় ছিল, এরশাদের কোনো দালালকে কোনো দল রাজনৈতিকভাবে আশ্রয় দিবে না, নমিনেশন দিবে না। কিন্তু সেই সময়ে 91-এর নির্বাচনে বিএনপি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ক্যাবিনেট সেক্রেটারি MK আনোয়ার এবং কেরামত আলীকে মনোনয়ন দিয়ে তারাই কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতি শুরু করেছে। আমি শরীফ ভাইয়ের কাছে যেতে চাই সিটি নির্বাচন নিয়ে। আমি একই প্রশ্ন করতে চাই যে আস্থাহীনতা কি বাড়াবে না কমাবে প্রধান একটি দলবিহীন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন? ব্যাপারটা হচ্ছে, এবং সেটা জাতীয় নির্বাচনের ইমিডিয়েট আগে। স্থানীয় সরকার নির্বাচনে আপনি দলীয় প্রতীকের নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের যে স্বতঃস্ফূর্ত যে আবহটা ছিল নির্বাচনের, সেই জায়গাটা অনেকটাই ম্রিয়মান হয়ে গেছে। এখন স্থানীয় সরকার থেকে শুরু করে যে কোনো নির্বাচন প্রবণতা হচ্ছে যে
পাবলিকের ম্যান্ডেট পাওয়ার আগে দলের যদি প্রতীকটা বরাদ্দ পাওয়া যায় আর কোনো কিছুই দরকার হয় না, প্রশাসন অন্যান্য বিষয়কে ব্যবহার করে আমি আমার এই যে টার্গেটটা সেটি আমি ফুলফিল করতে পারব। স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা যদি মূল দলগুলো নির্বাচন বয়কট করে সেই প্রতিযোগিতা আর থাকে না। কিন্তু এই গাজীপুরের যে ব্যাপারটি আপনি বললেন, অন্যান্য জায়গায় কখনো কখনো নাটকীয় ঘটনা ঘটে। আপনার খেয়াল আছে এর আগে 5 বছর আগে সিলেট সিটি কর্পোরেশনে হঠাৎ করে আমরা দেখেছিলাম বিএনপির পাশাপাশি জামাত ইসলামও সেখানে প্রার্থী দিয়েছিল এবং অনেকের ধারণা ছিল যে ভেতরকার স্থানীয় কোনো রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বিএনপির ভোট কাটার জন্যই জামাত সেখানে অন্য কোনো নির্বাচনে অংশগ্রহণ না করলেও সেখানে তারা প্রার্থী দিয়েছিল। অর্থাৎ এই জায়গাগুলোতে ইন্টারনাল পলিটিক্সে কখন কি ঘটে আমরা জানি না। আমি মনে করি যে যেটা মনে করি যে লোকাল গভর্নমেন্ট বলেন আর ন্যাশনাল ইলেকশন বলেন, দলীয় সরকার এবং আপনি যেহেতু ওই রকমের একটা ব্যবস্থা আপনি এখানে এস্টাবলিশ করতে পারেননি, সেই কারণে এই নির্বাচনগুলোতে যথাযথ রিফ্লেকশনটা হয়। আমি একদমই অনুষ্ঠান শেষ পর্যায়ে এসেছি। মোশাররফের কাছে আমরা 10 সেকেন্ডে আমি জানতে চাইব যে এই যে সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা অংশ নিলেন না, তাহলে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনাদের পরিকল্পনা কি? না, আমরা তো স্পষ্ট বলেছি যে এই বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। এটা স্পষ্ট আমাদের বক্তব্য। এখানে তো অন্য কনফিউশন। তাহলে কি আপনারা কোনো হার্ড কোনো কর্মসূচি? অবশ্যই আমরা তো কর্মসূচিতে আছি, আমরা অনগোয়িং তো আমরা মুভমেন্টে আছি এবং আমরা মনে করি এবং শোনা যাচ্ছে আপনারা রোড মার্চ করতে যাচ্ছেন। সেটা আমাদের আগামী দিনে এই সরকারকে পতনের জন্য, এই সরকারের বিদায়ের জন্য আরও অনেক কর্মসূচি আসবে এবং আমরা মনে করি বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে এবং স্বতঃস্ফূর্তভাবে এই সরকারের বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনের মাধ্যমে এই সরকারের বিদায়। ধন্যবাদ মোশাররফ ভাই। আমি আমিন ভাইয়ের কাছে আসতে চাই, বিএনপি যদি এই ধরনের কর্মসূচিতে যায় ইলেকশনের, আপনাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে আপনাদের? বিএনপির কর্মসূচি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা গত 14 বছর যাবৎ কন্টিনিউয়াসলি শুনে আসছি যে ঈদের পরে, বর্ষার পরে, কোরবানির ঈদের পরে আন্দোলন হবে। আমি আসলে বলতে চাচ্ছি যে তাদের আস্থায় নিয়ে আসায় ব্যাপারে আপনাদের। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা যদি সেটা বিশ্বাস করে তারা নির্বাচনে আসবে। বাংলাদেশের সংবিধানে অথবা পৃথিবীর গণতন্ত্রের কোনো ইতিহাসে এমন কিছু লেখা নেই যে বিরোধী দলকে বা একটি রাজনৈতিক দলকে নির্বাচনে নিয়ে আসার জন্য সরকারকে কোনো ভূমিকা রাখতে হবে। এটা তাদের প্রয়োজনে তারা নির্বাচনে আসবে যদি তারা মানুষের ভোটে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। আচ্ছা, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।